17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, ফ্লাইটে উঠবেন কাল। সংবর্ধনায় 50 লাখ লোক সমাগমের আশা নেতাদের। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দু উগ্রপন্থীদের বিক্ষোভ, পুলিশের সাথে ধস্তাধস্তি। কলকাতায়ও বিক্ষোভ, ঢাকায় প্রণয় ভার্মাকে তলব। দেশকে অস্থিতিশীল করার ভয়ঙ্কর অপচেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগের ভোট ব্যাংক দখলে প্রতিযোগিতা চলছে, মন্তব্য নাহিদের। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অপবাদ ঘোচাতে চান সিইসি, ডিসিএসপিদের সাথে মতবিনিময়। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান শিগগিরই। জাপার একাংশের নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের 130 প্রার্থীর নাম ঘোষণা। নেতারা বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সপরিবারে ফ্লাইটে উঠবেন স্থানীয় সময় আগামীকাল সন্ধ্যা 6টায়। বিএনপির আগামী দিনের কাণ্ডারিকে বরণ করতে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। এরই মধ্যে 300 ফিট সম্বর্ধনা মঞ্চ এলাকায় সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বিএনপি নেতাদের দাবি, 25 ডিসেম্বর ঢাকা জনসমুদ্রের নগরীতে পরিণত হবে। তারেক রহমানের নিরাপত্তায় সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। 25 ডিসেম্বর 2026 দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকে বরণে বিএনপির রাজকীয় সম্বর্ধনা অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে সারা দেশের নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সংলগ্ন 300 ফিট এলাকায় দ্রুত গতিতে তৈরি হচ্ছে সম্বর্ধনা মঞ্চ। সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা ছুটে আসছেন। সময় যত গড়াচ্ছে নেতাকর্মীদের ভিড় তত বাড়ছে। মানুষ যেভাবে অধীর আগ্রহে ছুটছে, আপনারা ধরেই নেবেন যে 25 তারিখ লাগবে না, 24 তারিখের মধ্যে সব কানায় কানায় পুরো ঢাকা শহর ভরে যাবে ইনশাআল্লাহ। আশা করি উনি আসলে আমাদের পূর্ণাঙ্গ গণতন্ত্র আমাদের ফিরে আসবে বাংলাদেশে। এই দিনটিকে আমরা স্মরণীয় করার জন্য যা যা করার দরকার আমাদের নেতৃবৃন্দ সহ আমরা সবাই করতেছি। ওনার মা যে কথা বলেছে যে কোন এক সময় লক্ষ কোটি মানুষ এই তারেক রহমানকে বরণ করবে, তার চেয়ে বেশি মার দোয়ার তার বড় কিছু না আছে। দীর্ঘ 17 বছর জেল জুলুম লড়াই সংগ্রামের পর দলের ভবিষ্যৎ নেতা দেশে ফিরছেন, খুশি সবাই। উনি আসবেন, এখানে ভাষণ দিবেন, দেখে ভালো লাগছে। ওনার জন্য মানুষের অধীর আগ্রহে দেশে একটা উৎসব আমেজ, এই আমেজটা যদি ধরে রাখতে পারে আশা করি অনেক কিছু ভালো হবে। আমি এসে ঢাকাতে ছিলাম এবং এখানে প্রোগ্রামের জন্য 25-26 তারিখে আমি এখান থেকে আমার দেশে চলে যাব। এই সমাবেশ ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মঞ্চের সার্বিক অগ্রগতি নিয়মিত পরিদর্শন করেন দলের কেন্দ্রীয় নেতারা। তাদের প্রত্যাশা, অর্ধকোটি মানুষের সমাগম ঘটবে তারেক রহমানের সমাবেশে। অর্ধকোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। এটা লক্ষ লক্ষ লোক, এটা মানে কোনো সংখ্যা দিয়ে নিরূপণ করা সম্ভব হবে না, কারণ আমরাও বলতে পারবো না যে কত লক্ষ লোক আসবে। এখন বগুড়া থেকে কয় লক্ষ লোক আসবে, রাজশাহী থেকে কয় লক্ষ লোক আসবে, ফেনী থেকে কত আসবে। তারেক রহমানের জন্য তৃণমূল নেতাকর্মীদের বাড়তি আবেগ ও ভালোবাসা। দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভিন্ন ভিন্ন সাজে। যেহেতু আমাদের নেতা আসার শুনেই তো আমি এখানে এসেছি। তারা যে ভালোবাসেন, ওই দলকে ভালোবাসেন, এই দলের জন্য ভালোবাসার জন্য আমরা জীবন দিতে রাজি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন আর কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে আবারও ব্যাপক বিক্ষোভ করেছে উগ্রবাদী হিন্দুরা। বাংলাদেশের দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এদিকে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ মিশনে হামলা চেষ্টার নিন্দা ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানানো হয়েছে। একই সাথে নয়াদিল্লি সহ অন্যান্য মিশনগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বানও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপোর্ট করছেন ইমরুল কায়েস।
ময়মনসিংহে দীপু দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ টানাপোড়েনের মধ্যে মঙ্গলবার সকাল থেকে দিল্লিতে চাপা উত্তেজনা চলছিল। বেলা বাড়লে হাইকমিশনের বাইরে বিক্ষোভকারীদের ভিড় বাড়তে থাকে। উগ্রবাদী বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীদের ঠেকাতে 3 স্তরের নিরাপত্তা বলয়ে ঘিরে ফেরা হয় বাংলাদেশ হাইকমিশন চত্বর। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে বসানো হয় ব্যারিকেড। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিতে থাকে। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে হিন্দু জাগরণ মঞ্চ ও বজরং দল। এর আগে দীপু হত্যার প্রতিবাদে শনিবার রাতে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্র হিন্দুত্ববাদীরা। হত্যার হুমকি দেওয়া হয় হাইকমিশনারকে। এর প্রতিবাদে সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনীতিক ও বাংলাদেশ মিশনের নিরাপত্তায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। গতকাল যেমন প্রতিবাদ হয়েছে, আজকেও তেমন প্রতিবাদ হয়েছে। এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হত্যার হুমকির সুষ্ঠু তদন্ত দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। The government of Bangladesh called upon the government of India to conduct a thorough investigation into the incidents, to take all necessary measures to prevent the recurrence of such act and to ensure safety and security of Bangladesh's diplomatic missions and related facilities in India. The government of Bangladesh expects the government of India to immediately take appropriate steps in accordance with the international and diplomatic obligations to safeguard the dignity and security of diplomatic personnel and establishments. ভারতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভিসা প্রদান স্থগিত থাকবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতের সাথে কোনো তিক্ত সম্পর্ক চায় না বাংলাদেশ। দেশটির সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠকে ভারত থেকে 50,000 টন নন বাসমতি চাল এবং পাকিস্তান থেকে আরও 50,000 টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আর কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ আলাদা। তবে দেশটির সাথে সম্পর্কের বাইরে থেকে যত খারাপ শোনা যায়, বাস্তবে সেটা তেমন নয়। তবে বাংলাদেশে ভারত বিরোধী বক্তব্য পরিস্থিতি জটিল করছে। ভারতকে নিয়ে যেসব বক্তব্য বাইরে দেয়া হচ্ছে তা সরকারের নয় বলেও জানান অর্থ উপদেষ্টা। আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট, উনি থাকা তো ডিটেল বলা যাবে না। কিছু কিছু তো বক্তব্য আসে, এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না। আপনারা তো আবার প্রেসের স্বাধীনতা চান। এইগুলো যারা বলছে এগুলো তো আমাদের জন্য একটু কমপ্লিকেট করে ফেলছে, তাই না? এগুলি যে আমাদের ন্যাশনাল ফিলিং তো না এটা। অন্যদিকে বিএনপি যুগ্ম মহাসচিব ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবেশী হিসেবে ভারতের সাথে সহযোগিতা করা হবে, তবে শেখ হাসিনার মতো না। মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেশন আয়োজিত সেমিনারে এ তথ্য জানান তিনি। বলেন, ভারতের সাথে ভালো সম্পর্ক চায় বিএনপি, তবে সেটি অবশ্যই দেশের মানুষের সেন্টিমেন্টের আলোকে হতে হবে। বাংলাদেশের সন্ত্রাসীদের ভারত আশ্রয় দেবে না। সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের বিষয়গুলোকেও বিবেচনায় রাখার কথা জানান তিনি। ভারতের হাইকমিশনার এদেশে পুরো নিরাপত্তার মধ্যে আছেন। ভারতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলে এ বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। সবার সাথেই আমরা একটা ভালো সম্পর্ক চাই,
কিন্তু ইট হ্যাজ টু বি অন দ্য বেসিস অফ সেফ গার্ডিং আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, আমাদের মানুষের সেন্টিমেন্টকে প্রাধান্য দিয়ে। এখন তাদের জন্য যেটা স্বাভাবিকভাবে একটা সমস্যা দাঁড়াবে যে এখানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী, আন্তর্জাতিক সন্ত্রাসী টেররিস্ট শেখ হাসিনা 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে, তার আরও ক্রিমিনাল সঙ্গী ভঙ্গীদেরকে নিয়ে ওখানে আছে, ভারতে অনেক আছে। তো এখানে গিয়ে সে যদি ওখান থেকে ভারতের টেরিটরি থেকে যদি চায় আমাদের দেশকে ডিস্টেবিলাইজ করতে, আর এইটার সাথে যদি আমরা দেখি ইন্ডিয়ান সরকারও কমপ্লিসিট সাপোর্ট করতেছে এই ধরনের অ্যাক্টিভিটিস, তাহলে তো সম্পর্কের অবনতি হবে। জমিয়তে ওলামায়ে ইসলামকে 4টি আসনে ছাড় দিচ্ছে বিএনপি। এ বিষয়ে সমঝোতার পর জানানো হয়েছে এই আসনগুলোতে বিএনপি প্রার্থী দেবে না। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী ট্রানজিশন পিরিয়ডে দেশকে অস্থিতিশীল করার জন্য ভয়ঙ্করভাবে অপচেষ্টা করছে, যার কারণে শহীদ ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সাথে রাজনৈতিক সমঝোতা বিষয়ক সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5 ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়তে উলামার সাথে বিএনপির সমঝোতার কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে আরও সচেতন ও কার্যকর ভূমিকা রাখতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচয়, কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানান, যেসব আসনে সমঝোতা হয়েছে সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। যে সমস্ত আসন তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি এবং আমরা আগামী দিনে গণতান্ত্রিক উত্তরণে আমরা সম্মিলিতভাবে সেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমাদের আরও যাদের সাথে আসন সমঝোতা হয়েছে সেটা পরবর্তীতে আপনারা জানবেন। বিএনপিতে যোগদানের বিষয়ে জমিয়তে উলামায়ে ইসলামের আমির জানান, বিএনপির প্রতি তাদের আস্থা। জাতি ও দেশের কল্যাণের জন্য আমরা 8 দলীয় জোটের এমন কোনো আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনও। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। সমঝোতার আসন ছাড়া অন্য কোনো আসনের প্রার্থী দেওয়া হবে না বলেও জানান জমিয়তের আমির। সরকারকে যেন শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। গত কয়েকদিনের ঘটনায় নির্বাচন নিয়ে আবারও শঙ্কার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নির্বাচন নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভোট ব্যাংক দখলে বিএনপি জামাতের মধ্যে প্রতিযোগিতা চলছে। আর সিপিবির আশঙ্কা, গণ অভ্যুত্থানের শিক্ষা নিতে না পারলে আবারও উত্থান ঘটবে ফ্যাসিবাদের। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর আগারগাঁওয়ে ডেইলি স্টার আয়োজিত নির্বাচনী সংলাপে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি, সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সাম্প্রতিক সময়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাজনৈতিক দলগুলো উদ্বেগ জানায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিলম্ব হলে কি হতে পারে, এমন অভিজ্ঞতা থেকে দ্রুত নির্বাচনের কথা বলে আসছে বিএনপি। এবং আমাদের কমিটমেন্ট আছে যে আমরা একটা মুক্ত গণমাধ্যমকে আমরা শুধু সমর্থন করি না, আমরা এটাকে আরও রিচ করার জন্য কাজ করব। তবে অবশ্যই আপনার একই সঙ্গে দায়িত্বশীলতা যেটা গণমাধ্যমের পক্ষ থেকে, সেটা আমরা প্রত্যাশা করব। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, আওয়ামী লীগের ভোট নিশ্চিত করতে বিএনপি ও জামাত তৎপর। 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে, ঘটা করে, আয়োজন করে, মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করেছে, যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরাও রয়েছে।
কিন্তু তার এমন দাবি উড়িয়ে দেন মির্জা ফখরুল ও জামাতের হামিদুর রহমান আজাদ। গণতন্ত্র হচ্ছে একটা কালচার, আমার মন মানসিকতা সব কিছুকে গণতান্ত্রিক করতে হবে। আমি আপনার একমত নই, সুতরাং আমি আপনার মব তৈরি করে আপনাকে মেরে দিলাম, ডেলিস্টার পুড়িয়ে দিলাম, অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র নয়। গণতন্ত্রকে আপনাকে নারিশ করতে হবে, তৈরি করতে হবে, দিনে দিনে দেখতে। এখানে তো সেই সুযোগই পায়নি 50 বছরে। প্রশ্নই ওঠে না, এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা, প্রশ্নই ওঠে না। তবে সিপিবির প্রেসিডিয়াম সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অনুপ্রবেশের ঘটনা নতুন নয়। নারী পুরুষ, ধনী দরিদ্র, ধর্মভিত্তিতে, জেন্ডার ভিত্তিতে, যে কোনো ভিত্তিতে হোক, তার একটাই পরিচয়, সে হলো নাগরিক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আইন সবার জন্য সমান, অপরাধী কাউকেই ছাড় দেয়া হবে না। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চান বলেও জানান। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেছেন, গত 54 বছরের ইতিহাসে এমন নির্বাচন উপহার দিতে হবে যাতে সারা জীবন মানুষ মনে রাখে। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের ধরতে শীঘ্রই যৌথ অভিযান শুরু হবে বলেও জানান নির্বাচন কমিশনার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে। সভায় অংশ নেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারেরা। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নিজস্ব মতামত তুলে ধরেন তারা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবে না নির্বাচন কমিশন। তাই কোনো রকম ভুল বা অবহেলার সুযোগ নেই। এবার আইনের শাসন কাকে বলে তা দেখিয়ে দিতে ডিসিএসপিদের আহ্বান জানান তিনি। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যোগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব, রুল অফ লর মাধ্যমেই সম্ভব। সুতরাং আপনারা যেটা মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন। এটাই হচ্ছে আমার দ্যাট ইজ দ্য বটম লাইন। আইনের শাসন মানে আইন উইল বি ব্লাইন্ড, ল আপনার সবার জন্য সমানভাবে আপনারা প্রয়োগ করবেন। এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেন, আইন অনুসারে যেসব কর্মকর্তা কাজে ব্যর্থ হবেন, ফৌজদারি অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোট বানচালে যারা ষড়যন্ত্র করবে তাদের এলাকা ছাড়া করতে হবে। ডিসরাপটিভ বিহেভিয়ার এবং অ্যাক্টিভিটিজ এগুলো ঘটবে। চোরাগুপ্তা হামলা কারা করে? যারা ফেল করে হেরে গেছে তাদের এটা অপশন, বিকজ তার তো আর কোনো অপশন নাই। এটা হচ্ছে অপশন অফ দ্য ফেল। সো আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে তারা এটা করতে না পারে, করতে সাহস না পায়, আর যদি করে ফেলে যেন পার হতে না পারে। যে none, whoever he may be and whatever might be his and position, don't hear anybody. You must confine yourself within that. যার কাজ আইনে বলে দিয়েছে, আমরা যদি আইনের মধ্যেই সীমাবদ্ধ থাকি তাহলে আমাদের কোঅর্ডিনেশন একেবারেই আসবে, কারোর প্রতি কারোর কোনো রকম কথাবার্তার কোনো সুযোগ থাকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অংশ নিলেও গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে আনোয়ার হোসেন মঞ্জুর জেপি সহ কয়েকটি দল নিয়ে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা করা হয়েছে। 130 জনকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে নতুন এই জোট। এ সময় নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। এই অবস্থায় নির্বাচন নিয়েই সন্দিহান জোট নেতারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর জেপি সহ 18 দল নিয়ে নতুন নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এক মঞ্চে দলগুলোর নেতারা। এরশাদ সরকার ও শেখ হাসিনা সরকারের একাধিক মন্ত্রী আছেন এই জোটের নেতৃত্বে। তারপরও তাদের প্রতিশ্রুতি
একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের। আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে দায়ী করেন নেতারা। অতীতে কোনোদিন এত খারাপ সময় হয় নাই। গোটা দেশ আজকে অগ্নিসংযোগ চলতেছে। আপনার মতামতের মিল না হলেও, কাউকে পছন্দ না হলেও তার বাড়িতে আগুন লাগাই দেবেন, তার ঘরে আগুন লাগাই দেবেন, পত্রিকা আক্রান্ত করে দেবেন, মব সৃষ্টি করবেন। এইটার জন্য কিন্তু এই বিপ্লব হয় নাই, এই গণঅভ্যুত্থান হয় নাই। একটা সরকার চলে গেছে, আমরা মনে করেছিলাম যে ভালো দিন আসবে, ক্রমিক খারাপ দিন আসছে। সেই তার মধ্যেও জাতীয় পার্টি নির্বাচনমুখী দল আসেন একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি। কার কাছে নির্বাচন চাবো? এরা কারা? আপনারা চিনেন? আমি তো চিনি না। আপনারা চিনেন? কারা এসা কি কইতেছে? বাস চলেছে নির্বাচন সুষ্ঠু করার। জোট নেতারা বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা। আইন শৃঙ্খলা ঠিক করা। আজকে কি হয়েছে? আজকে আইন শৃঙ্খলা ঠিক হয়নি, উন্নতি হয়নি, বরঞ্চ অবনতি হয়েছে। যার জন্য আজকে হাদির মতো একজন দেশপ্রেমিককে তার জীবন দিতে, আজকে হাদি মারা যাওয়ার পরে আমাদের মনের মধ্যে প্রশ্ন ওঠা উচিত যে আমাদের আরেকটি ভাই তার রক্ত দিয়েছে, তার জীবন দিয়েছে, তার বিনিময়ে অন্তত পক্ষে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন করি। ঘোষিত তালিকায় জাতীয় পার্টির ৮৭ জন, আনোয়ার হোসেন মঞ্জুর জেপির ৬ জন সহ অন্যান্য দলের মিলিয়ে মোট প্রার্থী সংখ্যা ১৩০। নির্বাচনের মাঠে চমক দেখানোর আশা নতুন জোটের প্রার্থীদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৪৬,৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং ৩টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। ২২টি প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার দিনাজপুর স্থলবন্দরের সংযোগ সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের 5টি প্রকল্প। এছাড়াও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 5টি, কৃষি, ধর্ম ও গৃহায়ণ মন্ত্রণালয়ের 1টি করে প্রকল্পের অনুমোদন দেয় একনেক। আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে ১৪ জনকে গুমের পর টাস্ক ফোর্স ফর ইন্টারন্যাশনাল টিএফআই সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় ২১ জানুয়ারি সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করা হয়েছে। এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ আদেশ দেন। আগামী ২১ জানুয়ারি এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। মামলায় ১৭ আসামির মধ্যে গ্রেফতার থাকা ১০ সেনা কর্মকর্তার উপস্থিতিতে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গ্রেফতার থাকা সেনা কর্মকর্তারা হলেন ৪ ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফায়েল মুস্তাফা সারোয়ার, কামরুল হাসান ও মোহাম্মদ মাহবুব আলম, ৩ কর্নেল KM আজাদ, আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান। এছাড়া আছেন ৩ লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, সাইফুল ইসলাম সুমন ও মোহাম্মদ সরওয়ার বিন কাশেম। ২০১৬ সাল থেকে ২০২৪ সাল সময়কালে ১৪ জন ভিকটিমের জন্য ১৭ জন আসামির বিরুদ্ধে মোট ৪টি অভিযোগ গঠন করা হয়েছে এবং এই ৪টি অভিযোগ গঠন করার পর মাননীয় আদালত আসামিদেরকে প্রশ্ন করেছেন তারা গিলটি প্লি করেন কিনা নাকি নট গিলটি। তারা প্রত্যেকেই নিজেদেরকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবং সেই প্রেক্ষিতে আগামী ২১ জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিতে শহীদ শপথ পাঠের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে হত্যার তদন্ত করে ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানান দলটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। বিকেলে শাহবাগে ইনকিলাব মঞ্চের শহীদ শপথ পাঠ অনুষ্ঠান হয়। দলটির সদস্য সচিব অভিযোগ করে বলেন, রাঘব বোয়ালরা ধরা খাবে বলে এখনও হত্যাকারীদের ধরছে না সরকার,
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে ব্যস্ততা ও জনসমাগম কেন্দ্র করে খুনি দেশ থেকে পালিয়ে যেতে পারে বলেও শঙ্কা করেন তারা। 25 তারিখের পর থেকে সারা দেশে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানান শহীদ ওসমান হাদির ভাই। পরে শপথ পাঠ ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। এই বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দেয়া লাগে আমরা রক্ত দিব, আবার সেই ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত নিতে হয় আমরা সেই রক্ত নিব। রক্তের বদলা রক্তই হয়, রক্তের বদলা কখনো সুশীলতা হয় না। যারা শহীদ ওসমান হাদিকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা দেশে বসে করেছে, তাদের সাথে আর কোনো সুশীলতা মানাবো না আমরা। আবহমান বাংলা সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর সাম্প্রতিক সহিংস আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ করেছে ছায়ানট। বিকেলে রাজধানী ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে এই সংহতি সমাবেশ হয়। ছায়ানটের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সঙ্গীতকে প্রতিবাদ ও সংহতির ভাষা হিসেবে তুলে ধরা হয়। এতে দেশের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার সংস্কৃতিসেবী ও প্রগতিশীল চিন্তাধারার মানুষ অংশ নেন। সমাবেশে সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন বাংলা সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রতিবাদের শক্তিকে ধারণ করা একাধিক কালজয়ী গান। ছায়ানটের সভাপতি সারোয়ার আলী বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজ নিজ ক্ষেত্রে উপযুক্ত উদ্যোগ গ্রহণ জাতিসত্তা ও সংস্কৃতি সুরক্ষায় সমাজকে সক্রিয় করে তুলবে, নিরাপত্তাহীনতার অবসান ঘটবে, বাঙালি সংস্কৃতির যাত্রাপথ নির্বিঘ্ন হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়। তারা বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে আবহমান বাংলা সংস্কৃতি চর্চা থেকে আমাদের নিবৃত্ত করতে উদ্যত। এই সকল কর্মকাণ্ড বাঙালি জাতিসত্তা ও সংস্কৃতির উপর আঘাত হানছে। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালি সংস্কৃতির যাত্রা পথ নির্বিঘ্ন হোক। মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি স্বরূপ সশস্ত্র বাহিনীর মোট 50 জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার বিকেলে মহাখালীর রাওয়া ক্লাবে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য তাদের সংগ্রাম ও ত্যাগ সহ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন মনে করে, মহান মুক্তিযুদ্ধকে সকল রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে। মুক্তিযুদ্ধকে হালকাভাবে দেখা বা বিকৃতভাবে উপস্থাপন করা উচিত নয়। বক্তারা বলেন, 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালের গণ অভ্যুত্থান, এই তিনটি আন্দোলনই জাতির গৌরব ও ঐতিহ্য। কোনো বিভাজন বা রাজনৈতিক স্বার্থের কারণে ইতিহাসকে বিকৃত করা যাবে না। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র সামরিক কর্মকর্তা, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সেনা গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে ধর্মনগর এলাকায় ডিউটিরত অবস্থায় তিনি আহত হন। 35 বছর বয়সী ওই সেনার নাম বিপিন কুমার। আহত অবস্থায় রাত 12:30টার দিকে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। আরও উন্নত চিকিৎসার জন্য পরের দিন সকালে বিপিন কুমারকে দিল্লির জিবি প্ল্যান্ট হাসপাতালে নেওয়া হয়। বিএসএফ এর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ত্রিপুরা টাইমস জানায়, নিজের কাছে থাকা বন্দুকের গুলিতেই আহত হয়েছেন বিপিন। তার বহন করা বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি চলায় এ দুর্ঘটনা ঘটে। 9 বছর ধরে ঝুলে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের 38 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান সচল করতে উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন দেশের দূতাবাস ও হাই কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট নথি ও তথ্য সংগ্রহের তৎপরতা শুরু করেছে কমিটি। 2016 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের 38 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থের ক্ষতি সাধন সহ বিস্তর অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। তালিকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে.এম. আব্দুল মোমেন, সাবেক রাষ্ট্রদূত শহীদুল ইসলাম সহ 38 জন কর্মকর্তা কর্মচারীর নাম ছিল। অভিযোগে বলা হয়, সে সময় মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, দুবাই, ইতালি, সুইজারল্যান্ড, কানাডা ও ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাস, হাই কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনিয়ম দুর্নীতিতে জড়িয়েছে। আওয়ামী লীগ শাসনামলে দুদকের এই অনুসন্ধান থেমে যায়। এবার অষ্টমবারের মতো 3 সদস্যের কমিটি গঠন করেছে দুদক।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে দখলদারিত্বকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ সহ আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিয়ার মেঘনা নদীতে জেগে ওঠা জাগলার চরের খাস জমির দখল নিয়ে শামসুদ্দিন গ্রুপ ও আলাউদ্দিন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে চরের খাস জমি দখল নিয়ে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলিতে জড়িয়ে পড়ে তারা। এতে উভয় পক্ষের দুই বাহিনীর প্রধান সহ ৫ জন নিহত হয়েছে, আহত হয় অন্তত ১০ জন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জুলাই যোদ্ধা ও নোয়াখালী ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ। বক্তারা জানান, বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম জুলাই যোদ্ধা হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় মামলা করা হয়েছে। মনোনয়ন বঞ্চিত হয়ে কেউ কেউ এমন ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাদের। এই ধরনের যে কোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন বলে জানানো হয়। বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর যৌথ উদ্যোগে গুণীজন সংবর্ধনা হয়েছে রাজধানীতে। সন্ধ্যায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অষ্টমবারের মতো অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অর্থনীতি সহ দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার ৩ কৃতি গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই ৩ গুণীজন হলেন বেসরকারি খাতের সফল উদ্যোক্তা উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি, শিক্ষক, গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আমিরুল ইসলাম চৌধুরী এবং টিকা উদ্ভাবন ও সংক্রমণ রোগ গবেষণায় অবদান রাখা বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও অন্যান্যরা। সংবাদ শেষ করব আমরা। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। ফ্লাইটে উঠবেন কাল। সম্বর্ধনায় 50 লাখ লোক সমাগমের আশা নেতাদের। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দু উগ্রপন্থীদের বিক্ষোভ, পুলিশের সাথে ধস্তাধস্তি। কলকাতায়ও বিক্ষোভ, ঢাকায় প্রণয় বর্মাকে তলব। দেশকে অস্থিতিশীল করার ভয়ঙ্কর অপচেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগের ভোট ব্যাংক দখলের প্রতিযোগিতা চলছে, মন্তব্য নাহিদের। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অপবাদ ঘোচাতে চান সিইসি। ডিসিএসপিদের সাথে মতবিনিময়। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান শীঘ্রই। জাপার একাংশের নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের 130 প্রার্থীর নাম ঘোষণা। নেতারা বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।